নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। জীবনে ভালো থাকতে চাইলে কোটি কোটি টাকা, প্রচুর ধন সম্পদ, প্রতিপত্তি থাকার কোনো প্রয়োজন হয় না। সামান্য ছোট ছোট কিছু জিনিস যদি আমাদের জীবনে থাকে না, তাহলেই জীবন সুন্দর। এখন দুপুর 1টা মতো বাজে, রেডি হয়ে পড়েছি, বেরোবো। আর বাইরে কিন্তু প্রচুর গরম রোদ দুটোই, এই গরমে কে বেরোয় আসলে। আর কি করব বলো, ওই যেহেতু সানডে তোমাদের দাদা হঠাৎ করে বলল চলো একটু বেরিয়ে আসি। কিছুদিন থেকে তো বেরোনো হয় না ঘরের মধ্যেই। ওই যে আমাদের একটা নিয়ম আছে, সব সময় ওই ঘরের মধ্যে কাজকর্ম করব আর সংসার নিয়ে পড়ে থাকবো, সেটা আমরা দুজনেই করি না। বা আয়ুষ্মানের বাবা ওই অফিস বাড়ি করতে থাকে, সেটাও নয়। মাঝে মাঝে যখনই সময় পাই সারাদিনের জন্য কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। অনেক দূরে যেতে হবে, প্রচুর অর্থ সম্পদ টাকা পয়সা খরচা করব, তারও কোনো মানে নেই। হয়তো কাছে পিঠেই কোথাও গেলাম, বেরিয়ে এলাম, এটাতেই কিন্তু অনেক শান্তি। স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটা ভালো থাকে, বোঝাপড়া সুন্দর হয়, তাহলে অন্যান্য কিছু জিনিস খুব একটা গুরুত্ব পায় বলে আমার মনে হয় না। আজকে বেড়াতে এসেছিলাম গাজলডোবাতে। অনেক দিন আগে কোনো একটা ব্লগের মধ্যে হয়তো আমি এই জায়গার কিছুটা অংশ শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো জানো তো, আমরা সেই সকাল 10:30 নাগাদ ব্রেকফাস্ট করেছি। ঘরে তেমন একটা রান্নাবান্না তো কিছুই করিনি, কারণ এখানে এসে লাঞ্চ করব বলে। তো ছোট্ট একটা মার্কেটের মতো আছে এখানে সব রকমের খাবারই পাওয়া যায়, ভাত থেকে শুরু করে যা যা আর কি বেড়াতে এলে খাবার দাবার করা যায় সমস্ত কিছুই পাওয়া যায়। এসেই আগে একটা ছোট্ট হোটেলে ঢুকে পড়েছি ভাত খাবার জন্য। আর এখানে রান্নাগুলো না একদম ঘরোয়া রান্না, ওই যে হাইফাই দামি হোটেলের অত কিছু না, কিন্তু ওই যে ছোট্ট একটা হোটেলে ঘরোয়া যেগুলো রান্না হয়, শাক, কচুর শাক, তার সাথে 2-3 রকমের সবজি, মাছ, তারপরে আয়ুষ্মান চিকেন নিয়েছিল। খাওয়া দাওয়া করে তারপরে এই যে ছোট্ট মার্কেটটা একটুখানি ঘুরলাম, কারণ অনেক কিছু ঘুরবো বলে প্ল্যান করে এসেছিলাম। আর এই তো ছেলে বলছে যে ফল খাবে। আসলে ওই যে বাড়িতে ভাত খাবার 1 ঘন্টা পরে ফল খায়, ও যেখানেই যায় বলে কি আমার তো ফল খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে দেখলাম যে পাইনাপেল চাটটা ভীষণ সুন্দর করে বানাচ্ছিল, আমার তো একদম জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিল, কারণ এরকম একটু টক আর স্পাইসি খাবার খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এই তো এখানে দুজনের জন্য নিয়ে নিলাম, মানে 2টো নিলাম, এটার থেকে আমরা 3 জন খেয়ে নেব। কারণ ওই যে ভাত টাত খাবার পরে খুব একটা খিদে ছিল না। তারপরে ওই যে ঘুরতে এলে একটু যদি চটর পটর জিনিস না খাই তাহলে তো আর ভালো লাগে না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে যখন বানাই তখন কোনোভাবেই এত টেস্টি বানানো সম্ভব হয় না, অথচ সব কিছুই দিই, তারপরেও কেন জানি এই টেস্টটা পাই না। আসলে বাইরের খাবার খেতে খেতে অভ্যস্ত, তো তাই হয়তো এরকম হতে পারে। বাইরে যেগুলো খাবার পছন্দ করি সেগুলো বাইরেই ভালো লাগে। খাবার দাবারের পর্ব শেষ করে যেই জায়গাটা দেখতে এত দূর ছুটে ছুটে এসেছি সেটা হলো এই যে এই ব্রিজটা। এর আগে যতবারই এসেছি এই ব্রিজটা কমপ্লিট করা হয়নি, আর এবার কমপ্লিট হয়ে গেছে। যখন থেকে কমপ্লিট হয়েছে আমরা আর আসতে পারিনি। তো ওই যে এটা দেখতেই আসছিলাম, আর এই যে দূরের থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক কতটা সুন্দর লাগে দেখতে। তো কাছে এসে দেখলাম সত্যি ব্রিজটা খুব ভালো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে সবাই ফটো সেশন করার জন্য প্রচুর ভিড়ও জমিয়েছিল, যেহেতু সানডে ছিল মানুষজনও প্রচুর ছিল। আর এই যে বড় ব্রিজটা, তার পাশে জানো তো একটা লাগোয়া ছোট্ট একটা ব্রিজ আছে, যেটার থেকে এই সাইট সিনটা এত সুন্দর লাগে দেখতে, মানে অসাধারণ। বাড়ির কাছে একটা ছোট্ট জায়গাতে যে এত সুন্দর ভিউ হতে পারে সেটা এখানে না আসলে বোঝা যায় না। তো এই যে এই ব্রিজটার কথাই আমরা বলছিলাম। তোমরা যারা শিলিগুড়ির বাইরে থাকো, কখনো যদি শিলিগুড়িতে আসো একবার বলবো গজলডোবাতে ঘুরে যেও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের আবার তেমন কোনো চাহিদা নেই যে বিশেষ জায়গাতেই যেতে হবে, ভালো জায়গা ছাড়া বেড়াতে একদমই যাব না, তেমন কোনো ব্যাপার আমাদের দুজনের মধ্যেই নেই। যখন ইচ্ছে করে একটু বাইরে বেরোনো দরকার, সংসারের কাজকর্ম সমস্ত কিছু নিয়ে তো আমরা হাঁপিয়ে যাই, তাই না? তখন মনে হয় যে কাছে পিঠে কোথাও চলে যাই, জায়গাটা যেমনই হোক, সারাদিন সবাই মিলে একটু সময় কাটাবো আর একসাথে থাকবো, এটাই হচ্ছে আসল ব্যাপার। আর এই যে ছোট্ট ব্রিজটার মধ্যে আমরা উঠেছিলাম, এখান থেকে নিচের ক্যানেলটা জানো তো প্রচুর নিচু। আর আমার একটা অভ্যেস আছে, আমি উপরের থেকে নিচের দিকে তাকাতে পারি না।
তুমি তাকাও, তোমাকে কিন্তু দারুণ মানাচ্ছে এই ব্যাগটার সাথে, একদম সেই রকম। এতক্ষণ ধরে ঘাড়ের মধ্যে আমার ব্যাগটা নিয়ে আছে, ভুলে গেছো না ব্যাগটা নিয়ে, যে তোমার ঘাড়ের মধ্যে একটা ব্যাগ ঝুলছে। দেখো ব্যাগটা, ব্যাগ আমি আনি ঘরের থেকে ঠিকই, কিন্তু তারপর আমার কাছে আর থাকে না, ব্যাগটা আবার চলে যায় ব্যাগের মালিকের কাছে। যেখানেই যাই শুধু ব্যাগ নিয়ে আসি বাড়ি থেকে। জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, এত ভাল লাগছে। আর এখন সূর্যটা অস্ত যাবে না, আরও সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ। আর এইটা ক্যানেলের জলটা এখন অনেকটা বেশি, দেখে ভয় লাগছে, কারণ এই যে নিচের দিকটাতে সেরকম একটা রেলিং কিছু দেওয়া নেই। ব্রিজটা পুরো ঘুরে তারপরে চলে এলাম আবার এই ছোট্ট মার্কেটটাতে। ভাবলাম এখানে কিছু যদি ভাজা পোড়া খাবার পাওয়া যায় তাহলে খুব খেতে ইচ্ছে করছিল। কাঁকড়াগুলো কিসে, কোথায় কাঁকড়া দিব? এখান থেকে না, এই নদীর তো নয় না। গলদা চিংড়িটা পার পিস ভেজে দাও নাকি? চটর পটর খেতে ইচ্ছে করছিল ঠিকই, কিন্তু দেখো দোকানটার মধ্যে কত মাছি। এই মাছি পড়া দেখে আমার আর মানে মনে ইচ্ছে করলো না যে আমি এখান থেকে কিছু কিনে মুখে দিই। প্রচুর দোকান এখানে, সমস্ত কিছু, ওই ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন মাছের পকোড়া থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, কাঁকড়া ছিল, প্রচুর মানুষ কিনে কিনে খাচ্ছিল। কিন্তু আমার ওই মাছি টাছি বসা দেখলে না, আনহাইজেনিক খাবারগুলো খুব একটা খেতে ভালো লাগে না। ওই যে ঢাকা থাকলে তাও আর কি খাওয়া যায়। তো জিজ্ঞেস করলাম যে আলাদা করে কোথাও রাখা আছে নাকি, তাহলে কিনে খেতাম। তো বলছে না, যা আছে ওখানেই, যার জন্যে আর ইচ্ছে ছিল খুব, কিন্তু খেলাম না। এখন প্রায় বিকেল সময়, আর হালকা হালকা হাওয়া আসছিল। আর এই জায়গাটা যেহেতু নদী, তার পাশে এত গাছপালা, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো ভাবলাম বাড়িতে তো কখনো তেমন একটা হাঁটাহাঁটি করা হয় না, এখানে একটু হাঁটাচলা করা যাক। আর এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা তো আর বাড়িতে গেলে ফিরে পাবো না। আর সূর্যাস্ত একদিকে, অন্যদিকে নদী পাহাড়, খুব সুন্দর। তো এই যে এখন আমরা এসেছি তিস্তা ব্যারেজে। আর এখানে দাঁড়ানোর একটা কারণ, যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে নদীর জলটা একবার দেখো কত বেশি, মানে আরেকটু যদি বৃষ্টি হয় তাহলে প্রায় বিপদসীমা ছুঁই। আর তখনই কিন্তু এই যে জলটাকে বাদ দিয়ে ধরে রেখেছে, সেটাকে ছাড়তে হবে। অনেক জায়গাতে মালদাতে শোনা যাচ্ছে প্রচুর বন্যা হচ্ছে, কিন্তু উপায় নেই। দেখো জল যখন নদীতে এতটা বেড়ে যাবে, তখন তো কারোরই হাতে করার কিছু থাকে না, তাই না? জল তো ছাড়তে হবেই। দেখো কতটা উঁচুতে জলটা উঠে গেছে। তো এর জন্য ক্যানেলের জলগুলো ভীষণ বেড়ে গেছে। তো একটা সাইডে প্রচুর জল একদম থই করছে, যতটা পেরেছে আর কি জলটাকে আটকে রেখে অল্প অল্প করে জল এদিক দিয়ে দেখো ছাড়া হচ্ছে। একটা সাইডে প্রচুর জল, আবার আরেকটা সাইডে খুব একটা জল নেই, যেহেতু অল্প করে ছাড়া হচ্ছে। তো ওটাই ভাবছিলাম, অনেক জায়গাতে বন্যা হচ্ছে, অনেক জায়গাতে মানুষের বাড়ি ঘর সব ভেসে যাচ্ছে। আসলে জল যখন অনেকটা বেশি হয়, বৃষ্টিপাত বেশি হয়, আর জল ধরে রাখাও কিন্তু উপায় থাকে না, তাই না? কী বা করার আছে বলো, কতটা উঁচুতে জল উঠে গেছে। আমরা যেই সমস্ত এলাকায় বসবাস করি সেখানে খুব একটা বন্যা প্রবণতা নেই বা হওয়ারও সম্ভাবনা নেই, কিন্তু যারা নদীর পাশের জায়গাগুলোতে থাকে, মনে করো এই সব এলাকাগুলোতেই কখনো যদি বন্যা হয় তাহলে কি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর জলের সাথে তো আর কারো কিছু করার নেই, যখন জলস্রোত বেশি হয়ে যাবে তখন সেটাকে আটকে রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। যখন এমন ঘটনাগুলো শুনি, বন্যায় কবলিত মানুষ অসহায় অবস্থায় আছে বা যে কোনো কারণে মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন মনে হয় যে আমরা এই যে জীবনটা পেয়েছি অনেক ভালো আছি। যে যতটুকু পেয়েছি হয়তো অনেক বেশি অর্থ সম্পদ আমাদের কাছে নেই, কিন্তু যা আছে সেটা দিয়েই সবসময় হাসি খুশি থাকার, ভালো থাকার চেষ্টা করি। কারণ এই জীবনটা যদি একবার চলে যায় তাহলে ফেরত পাওয়ার কোনো আর অবকাশ নেই। যার জন্যে যার যতটুকু আছে সাধ্যের মধ্যে আনন্দে থাকা, খুশি থাকা, সবাই মিলেমিশে থাকা, আর বিশেষ করে আমরা যারা সাংসারিক মানুষ, সংসারে শান্তি বজায় রাখাটা,
অত্যন্ত জরুরি। আর এখন দেখো প্রায় ওই সন্ধে গড়িয়ে আসছে, একদিকে সূর্যাস্ত হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে, জলের মধ্যে তার ছায়াটা পড়ছে, আর অন্যদিকে এই যে পাহাড় থেকে নদীটা বয়ে আসছে, এত সুন্দর আর কি দৃশ্য, মানে বলে না চোখ সার্থক। তো এই তো অন্যদিকে দেখো কত দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত নদী, আর আমরা কিন্তু মেন যে ব্যারেজ তার থেকে অনেকটা দূরে চলে এসেছি। ওই যে দেখো ব্যারেজটা দেখা যাচ্ছে, আর আমরা ঠিক এতটা দূরে। এই জায়গাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা শান্তির মতো। আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। তো এই যে ছোট্ট যে মার্কেটটা বসেছিল সেখান থেকে কিছু সবজি কেনাকাটা করলাম। সবজি বলতে এই যে শাক পাতা এগুলো এত ফ্রেশ ছিল, তো শিলিগুড়িতে কিন্তু মার্কেটের দিকে এতটা ফ্রেশ পাওয়া যায় না। তো একটু বেশি করে ব্যাগ ভরে ভরেই কিনেছি, যে ফ্রিজে দরকার পড়লে প্লাস্টিকের মধ্যে রেখে রেখে তাহলেও খাবো, কিন্তু এত ফ্রেশ তো আর পাবো না, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ